আকাশটা এত মেঘলা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, আর কুয়াশাটাও যেন একটু বেশি বলে মনে হচ্ছে। রাহেলা বেগম বাড়ির পিছনের দিক থেকে আসতেই ইয়াদের দিকে নজর পড়ল। ইয়াদ তখন নির্লিপ্তভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। রাহেলা বেগম ইয়াদের দিকে কিছুটা সময় তাকিয়ে থেকে হঠাৎ খেকিয়ে উঠে বললেন, হ্যাঁ রে ইয়াদ, তোর কি আক্কেল জ্ঞান সব গেছে? নানির এমন কর্কশ কণ্ঠস্বর শুনে ঘাড় ফিরিয়ে তাকায় ইয়াদ। রাহেলা বেগম আর একবার হুঙ্কার ছেড়ে বললেন, তুই নাকি নাবাদে কল কইরা কইছস আমি নাকি সারাদিন চেঁচাইয়া বাড়ি মাথায় করে রাখি? বলি তুই কোন দিন আমার আবার এই সব কওয়া শুরু করছস? তুই তো এমন কথা কওয়ানের পোলা না। রাহেলা বেগমের কথা শুনে ইয়াদ যেন সপ্তম আকাশ হতে পড়ল। সে কখন নাবাদকে এমন কথা বলেছে ভেবে পেল না। হ্যাঁ রে ইয়াদ, তুই সত্যিই আমার নিয়ে এমন কথা কইতে পারলি? নানি, আমি এমন কথা নাবাদকে কেন বলতে যাব? তাহলে হুড়াইডারে কে কইলো তুই নাকি কাল রাতে নাবাদের ভিডিও কলে এইসব কইছস? রাহেলা বেগমের কথায় ভুরু কুঞ্চিত করে ফেলল ইয়াদ। বলল, কে বলেছে এসব তোমাকে? কে কইব? আমার কলিজার টুকরাই কইছে। আরে হুড়াইরা। হ্যাঁ, শুধু কলিজার টুকরা না নানি, তোমার গোটা কলিজাটা একদিন খাবে এই মেয়ে, মনে রেখো। ওমা, এসব কেমন কথা কস তুই ইয়াদ? ইয়াদ আর কোনো কথা না বলে বাহিরে পা বাড়ালো। পিছন হতে রাহেলা বেগম অনবরত বকে যাচ্ছেন। ইয়াদ সেদিকে কর্ণপাত না করে পুকুর ঘাটের দিকে হাঁটা ধরল। হুড়াইরা এখনও একইভাবে পানিতে পা ডুবিয়ে বসে আছে। টলমলে স্বচ্ছ পানিতে পা ডুবিয়ে রাখতে বেশ লাগছে তার। ইয়াদ আলস ভঙ্গিতে এসে তার পাশে বসল। বলল, নানির কাছে আবল তাবল কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই তোর, তাই না? হুড়াইরা ইয়াদের দিকে একবার আর চোখে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। ইয়াদ দুই হাত পিছনে রেখে তাতে ভর দিয়ে আয়েশ করে বসল। তারপর হুড়াইরার উদ্দেশ্যে নির্লিপ্তভাবে বলল, জানিস তো হুর, প্রতিটা মানুষের জীবনে কিছু সীমাবদ্ধতা থাকে, যার গণ্ডি পেরিয়ে সে মানুষটির আর কিছুই করার থাকে না। প্রতিটা সীমাবদ্ধতা তাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে যে তুই তার বাইরে এক পা দিলেও ধরনের সব নিয়ম ভঙ্গ করা শাস্তি মাথা পেতে নিতে হবে। ইয়াদের এমন কঠিন কথা শুনে অবাক দৃষ্টিতে তাকালো হুড়াইরা। ইয়াদকে দেখে কেন যেন ক্লান্ত আর পরিশ্রান্ত বলে মনে হলো তার। মুখের মলিনতার ছাপ তবুও কি অন্ত্রিলা লাগছে দেখতে। হুড়াইরা অনিমিষে নয়নে ইয়াদের অবসন্ন মুখপানে তাকিয়ে রইল। ইয়াদ উদাস ভাব নিয়ে হুড়াইরাকে এক নজর দেখল। তারপর নির্লিপ্ত গলায় বলল, মানুষের মনটাকে কেন সৃষ্টিকর্তা এত বেহায়া করে বানিয়েছে বলতে পারিস? হুড়াইরা মাথা দোলাতেই ইয়াদ আবার বলল, মন জানে যে সে যা চাইছে তা কখনো পাওয়ার নয়, তবুও সে বারবার তারই মানে ওই না পাওয়ার পিছনেই ছুটে চলে। অন্ধকারেও যদি এক চিলতে আলোর দিশা খুঁজে পাই সেই আশায়। মন জিনিসটা সৃষ্টিকর্তার অসীম দান, যার উপর মানুষের নিয়ন্ত্রণ থাকে না, তবুও সৃষ্টিকর্তা এই মন দ্বারা মানুষকে বারবার পরাস্ত করে। আপনি এমন কঠিন কথা কেন বলছেন? ইয়াদ বিনিময়ে হাসি মুখে ফুটিয়ে হুড়াইরার প্রশ্নে জবাব দিল। ইয়াদের হাসির পিছনে লুকিয়ে থাকা জবাবটা হুড়াইরার বুঝতে পারল না। পৃথিবীর সব সৌন্দর্য বিধাতা নারীকেই দিয়ে দিয়েছেন, কিন্তু সব নারীতে তো সব পুরুষের মোহ কিংবা ভালোবাসা জাগে না। জাগে শুধু একটি নারীতে, যাকে পুরুষ তার হৃদয়ের সবটা দিয়ে প্রণয়ে আবদ্ধ করে নেয়। আচ্ছা, ওই একটি নারীতেই কেন পুরুষ তার সর্বস্ব হারায়? হারায় তার হৃদস্পন্দন। বিধাতা কি সেই একটি মাত্র নারীর জন্যই তার ভালোবাসা নির্ধারণ করে রেখেছেন? যদি তাই হয়, তবে সমাজে এমন অনিয়ম কেন হয় যখন পুরুষ তার প্রেয়সীকে ছেড়ে অন্য নারীতে সুখ খুঁজে বেড়ায়? বিধাতা কি মনুষ্য জাতির সকলকে মন নামক বস্তুটি দান করেছেন? কেন, তোর কি মনে হয়? আমার তো মনে হয় তিনি আপনাকে সেটা দিতে ভুলে গিয়েছেন। এমনটা কেন মনে হলো তোর? নয়তো কি আপনার মতন হৃদয়হীন লোক পৃথিবীতে দুটো হয় নাকি? আমার জানা নেই। মোর হৃদয় খানি করেছে বন্ধে রুদ্ধদ্বারের উপাস, চাইলে সে পায় দেখা রুদ্ধদ্বারের পাশ। কেন কবি লিখেছেন এই চরণ দুটি? কেন,
তোর সম্মুখে যে বসে আছে সে? আপনি কি নিজেকে কবি বলে দাবি করছেন? যে কবি তাকে কবি বলে আলাদাভাবে দাবি করতে হয় না রে পাগলি। আপনি আর যাই হোক কখনো কবি হতে পারবেন না। কবি হতে হলে প্রশস্ত হৃদয় লাগে, যেটা আপনার মাঝে অনুপস্থিত। হৃদয়হীন সকলে হতে পারে না, তাই এটার মহত্ব যে কেউ দেখতে পায় না। আপনার হৃদয়হীনতা যে অন্য কারো হৃদয় চূর্ণ বিচূর্ণ করে, সেটা কি বুঝেছেন আপনি? আপনি কি আমার চোখে কিছুই দেখতে পান না? তোর চোখ কি টিভির পর্দা যে সেখানে সব দেখা যাবে? টিভির পর্দা তো নয়, মনের পর্দা। বাহ, আজকাল খুব কথা শিখেছিস। আপনাকে ভালোবাসি, কতবার বলবো? আপনি কেন বুঝেও বোঝেন না সেটা? তোর মনে আমার জন্য যে অনুভূতি রয়েছে তাকে কোনোভাবেই ভালোবাসা বলা চলে না। সেটা তোর ভালো লাগা কিংবা ক্ষণিকের মোহ মাত্র। এই বয়সে এমন হয় রে পাগলি, যখন তুই আর একটু বড় হবি তখন দেখবি আমার জন্য তোর মনে যে সুপ্ত অনুভূতিটা রয়েছে সেটা আর থাকছে না। হুরাইরা ছলো ছলো নয়নে তাকিয়ে ইয়াদের কথাগুলো শ্রবণ করে যাচ্ছে। সে কিছুতে ইয়াদকে বোঝাতে পারছে না তার মনে ইয়াদের প্রতি যে সুপ্ত অনুভূতিটা আছে সেটা নিছক ভালো লাগা কিংবা ক্ষণিকের মোহ নয়, সেটা শুধুই ভালোবাসা। কিন্তু যে অবুঝ তাকে বুঝিয়ে বোঝানো যায়, আর যে বুঝেও অবুঝ তাকে বোঝাবে কি প্রকারে? বিশ্বাস করুন, আপনার প্রতি আমার ভালো লাগা আছে, কিন্তু সেটা ক্ষণিকের মোহ থেকে নয়, ভালোবাসা থেকে। তুই বড্ড অবুঝ হয়ে উঠছিস সুর। তোকে আমি কি করে বুঝাই? আমি বুঝতে চাই না সেসব। আপনি কি আমাকে একটু ভালোবাসতে পারবেন না? পারবেন না আমাকে নিজের করে নিতে? বলে ব্যথিত হৃদয় আকুল হয়ে ইয়াদের চোখের দিকে তাকিয়ে রইল হুরাইরা। আমার বয়স কত জানিস সুর? 26। আর তোর বয়স কত? 16 বছর। আমি তোর থেকে এই 10 বছরের বড়। তুই যখন জন্ম নিয়েছিস তখন আমি তোকে পুতুলের মতো করে আগলে রেখেছিলাম। তোকে কত কোলে নিয়েছি, আর তুই আমার কোলে কতবার ইয়েও করেছিস জানিস? এখন তুই বলছিস কিনা তুই আমার প্রেমে পড়েছিস? বলেই হো হো করে হাসল ইয়াদ। ইয়াদের এমন হাসি দেখে হুরাইরার ভগ্ন হৃদয় যেন আরো ভেঙে গেল। ইয়াদ আজ তার অনুভূতিগুলো নিয়ে এইভাবে মজা করছে, হয়তো একদিন সে তার অনুভূতির পিছনে লুকিয়ে থাকা যন্ত্রণা কি তা বুঝবে। কিন্তু ততদিনে তার মন এমন শ্রাবণের টলটলে ভরা নদীর মতো থাকবে তো, নাকি সেই নদী ততদিন শুকিয়ে রুক্ষতা ধারণ করবে? হুরাইরা ইয়াদের সামনে আর বসে থাকতে পারছে না। তার দীপ্ত হৃদয়ে যেন দিশাহারা হয়ে উঠেছে। তার তৃষ্ণার্ত হৃদয় এক ফোঁটা ভালোবাসার শূন্যতায় হাহাকার করে উঠল। এই মুহূর্তে ইয়াদের কাছাকাছি বসে থাকার মতো ক্ষমতা তার নেই। অচিরেই বসা থেকে ওঠে সে, পানি থেকে পা তুলে সামনে বাড়াতেই হঠাৎ পা পিছলে গেল। সঙ্গে সঙ্গে ইয়াদ তাকে শক্ত হাতে ধরে ফেলল। এক ঝটকায় হুরাইরাকে কাছে টেনে বুকের সাথে মিশিয়ে কানে কানে ফিসফিসিয়ে বলল, প্রেমে পড়েছিস পর, পানিতে পড়িস না যেন। হুরাইরা নিজেকে ইয়াদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে গটগট করে পা চালিয়ে বাড়ির দিকে চলে গেল। ইয়াদ হুরাইরা চলে যাওয়ার পানে তাকিয়ে ভাবলেশীনভাবে বিড়বিড় করে বলল, তোর জন্য মনে প্রেম জাগে তবু ভালোবাসা জাগে না। প্রেম আর ভালোবাসা যে এক নয় পাগলি, দুটো মুদ্রার পিঠ ও পিঠ। সকাল হতেই বাড়ির আয়োজনের এক প্রকার তোড়জোড় শুরু হয়েছে। হুরাইরা সকালে নাস্তার টেবিলে সাজিয়ে রেখে আবার রসুই ঘরের দিকে ছুটে গেল। আজ তার কাজের শেষ নেই। পুরো পরিবারের সকল দায়িত্ব তাকে একা হাতে সামলাতে হয়। বাড়ির বড় বউ হিসাবে সংসারের দায়িত্ববোধটা তার একটু বেশি। মালেহা রান্নাঘরে গরম গরম পরোটা ভেজে তুলছে। তার পাশে বসে রাজিয়া তাকে পরোটা বেলে দিচ্ছে। সকালে নাস্তাটা আজ মালিহাই তৈরি করেছে, আর তাকে হাতে হাতে কাজ করে দিচ্ছে রাজিয়া। রাজিয়া এই বাড়ির পুরাতন কাজের লোক, বয়স প্রায় 40-এর কোঠায় পড়েছে। রাহেলা বেগমের অতি বিশ্বাসজন হলেন রাজিয়া। রাহেলা বেগমের সকল কাজে তাকেই চায়। এই বাড়ির আর সব সদস্যর মতোই সেও এই বাড়ির একজন হয়ে উঠেছে এত বছরে।
হুমায়রা এবং মালিহা দুজন যা হলেও তাদের মাঝে ভাব ভালোবাসাটা একেবারেই বোনের মতো। মালিহার সকল আদর আবদার সব হুমায়রার কাছে, অথচ মালিহাকে দেখলে বোঝার উপায় নেই সে 3 সন্তানের মা। এমনকি বড় মেয়ের বিয়েও দিয়েছে বছরখানেক আগে। হুমায়রা রান্নাঘরে ঢুকে মালিহাকে তাড়া দিয়ে বললেন, হ্যাঁ রে ছোট, তোর হলো, সবাই খাবার টেবিলে হাজির হবে এক্ষুনি। শুন ছোট, ইয়াদ কিন্তু তেলে ভাজা পরোটা খায় না, ওর জন্য তেল ছাড়া রুটি করে দে তাড়াতাড়ি। রাজিয়ার হাত থেকে খাবার নিয়ে হুমায়রা আবার ঘরের দিকে ছুটল। ততক্ষণে ইয়াদ, ইনা, জাফর আহমেদ খাবার টেবিলে উপস্থিত হলেন। হুমায়রা একে একে সকালের খাবার সামনে দিয়ে শাশুড়ির খাবার আনতে আবার রান্নাঘরের দিকে পা বাড়াতেই রাহেলা বেগম তাকে থামিয়ে দিয়ে বলল, আমার জন্য এত জলদি কিছু করণ লাগবো না বড় বউ, আমি এখন কিছু খামু না। কি ব্যাপার আম্মা, আপনার কি শরীর খারাপ করছে? আহা, আমি কখন ওইটা কইলাম? আমি কইলাম আমি এখন খামু না। আচ্ছা আম্মা। শুনো বউ, হুরাইরা কই গেল? এখনো যে খাইতে আইলো না। হুমাশা গেছে ডেকে আনতে, এক্ষুনি আসবে। শুনো বউ, মায়ার দিকে একটু চোখ কান দিয়া নজর রাখো। আজকাল হুরাইরার মতি গতি আমার কিন্তু সুবিধার মনে হইতাছে না। শাশুড়ির এহেন কথায় কিছুটা অবাক হলো হুমায়রা। অবিলম্বে আবার শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন, কিন্তু আম্মা। শুনো বউ, তোমরা খালি সংসার সমালোচনার জন্য এই বাড়ির বউ হয়ে আসো নাই। বাড়ির পোলা মায়াগো দিকে একটু ভালো কইরা নজর দিও, বুঝছো? আমার হুরাইরার মন মানসিকতা যে ভালো না, সে খেয়াল কি তোমাগো আছে? শাশুড়ির এই কথাটা হুমায়রাকে কিছুটা ভাবিয়ে তুলল। ব্যাপারটা যে তার চোখ এড়িয়ে গেছে এমনটাও না। বেশ কিছুদিন ধরেই হুরাইরার মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করছেন তিনি। আগের মতো তেমন একটা ঘর থেকে বের হয় না সে। আবার সবার সাথে খাবার খেতে ডাকলেও নানান অজুহাতে এড়িয়ে যায়। যখন সবার খাবার শেষ হয়ে যায় তখনই সে মায়ের কাছে থেকে খাবার চেয়ে খায়। মাঝে মাঝে আবার বায়না করে মায়ের হাতে খাবার খাবে বলে। আহা মা, তুমি তো চিন্তা করো না তো, সামনে পরীক্ষা তো, তাই পড়াশোনা নিয়ে একটু চিন্তিত হয়তো। শোন জাফর, তুই কি তোর মায়ারে আমার থেকে বেশি চিনস? বলতে বলতে মুনতাসির এসে একটা চেয়ার টেনে বসে পড়লেন। হ্যাঁ, এই পড়ালেখা কইরাই মেয়েটার মাথা তোরা খাইয়া দিলে। মেয়ে মানুষ এত পড়ালেখা কইরা কি হইব শুনি? রাহেলা বেগমের কথায় মুনতাসির আহমেদ কিছু বলতে গেলে জাফর আহমেদ তাকে চোখের ইশারায় থামিয়ে দিয়ে বললেন, দেখো মা, মেয়েটা আমার বড় হচ্ছে, আর এই সময়ে ওর সামনে এমন কিছু বলা যেটা ওর মনে দাগ কাটতে পারে। ও এখন যে বয়স অতিক্রম করছে সেটার দিকে আমাদের নজর দেওয়া দরকার। এই বয়সে ছেলে মেয়েদের একটু একটু মন খারাপ হয়, এতে তাদের সাথে করা ব্যবহার কিংবা করা কথা না বলে বন্ধুর মতন মেশা দরকার, যাতে করে তারা সব সমস্যা আমাদের খুলে বলতে পারে। তাছাড়া ওকে একটু সময় দেওয়ার দরকার, হয়তো পড়াশোনা নিয়ে চাপে আছে। এই সময় মেয়েটাকে নিয়ে এমন কিছু বলো না। শোন জাফর, পোলা মায়া শুধু তোমরাই জন্ম দাও নাই, আমিও দিছি। তোমাকে ওরে লালন পালন কইরা বড় করছি, তাই আমার এসব শিখাইবার আইসো না। মেয়ে বড় হইতাছে, তাই বিয়া শাদি দেওয়ান যায় কিভাবে হেডা দেখো। দেখো ছোট বউ, তুমি এর মধ্যে থাইকো না। আর আমি যা কইতাছি তা হুরাইরার ভালোর জন্যই কইতাছি। দেখো মা, হুরায়রার বিয়ে নিয়ে এখন এত কিছু ভাবার দরকার নেই। মেয়েটা পড়তে দাও, এসব নিয়ে পরে আলোচনা করা যাবে। পরে আর কি আলোচনা করবা? একখান কিছু ঘটলে তখন বুঝবা এই বুড়ি ভুল কিছু কয় নাই। ইয়াদ এত সময় ধরে সবার সব কথা শুনেও কিছু বলল না, চুপচাপ খেয়ে উঠে গেল। হুরায়রার বিষয়টা যে তার নজরে পড়েনি এমনটা না, তবুও সে এক প্রকার গা ছাড়া ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। হুরায়রার এমন পাগলামির কারণ সে ভালোই বুঝতে পারছে, কিন্তু তাতে সে বিন্দু পরিমাণ সায় দেবে না বলে মনস্থির করল। হুরায়রার বয়স কম, এখন সে যা করছে সবটা তার আবেগ। এখনও সে বোঝে না কোনটা তার জন্য ঠিক আর কোনটা বেঠিক। বাস্তবতা কি সে জানে না, তাই সে চায় না হুরায়রা এমন একটা বয়সে ভুল কোনো সিদ্ধান্ত নিক। হুরায়রাকে বড় হতে হবে, বাস্তবতা মেনে নিতে হবে। যেটা হবার নয় সেটা জোর করে হওয়ানো যায় না।
তাকে সেটা বুঝতে হবে। তার জন্য যদি ইয়াদকে আরও কঠিন হতে হয় তবে সে তাই হবে। কথাই বলে বাল্যপ্রেমের অতি ভয়ঙ্কর। যৌবনের পদার্পণ করার পূর্বে যে প্রেমের সূচনা লগ্ন তা অবিনশ্বর। আলমারি থেকে বাছাই করে বেশ কয়েকটা শাড়ি যত্নে ব্যাগে গুছিয়ে নিল তিয়াশা। সবচেয়ে সুন্দর আর শালীনতা বজায় থাকে এমন কিছু সালোয়ার কামিজ নিয়ে আরেকটি ব্যাগ গুছিয়ে রাখল। ইতিমধ্যেই তার জামা কাপড় গোছানো প্রায় শেষ। গ্রামে যাওয়ার জন্য সে মোটামুটি তৈরি। প্রায় বছর দুয়েকের বেশি হবে সে একবার গ্রামে গিয়েছিল। তুরিনের বিয়ের কথা যখন চলছিল তখন ইয়াদের পুরো পরিবারের সাথে সেও গ্রামে গিয়েছিল। সেবার যে কয়েকটা দিন সে গ্রামে ছিল সময়গুলো বেশ ভালোই কেটেছিল। বিশেষ করে রাহেলা বেগমের সাথে তার ভালোই একটা সাক্ষাৎ তৈরি হয়েছিল। বৃদ্ধা যে শুধু তাকে খুব বেশি স্নেহ করতেন তা নয়, বরং তিনি বন্ধুর মতোই মিশতেন। যে কোনো মানুষকে অতি অল্প সময়ে নিজের করে নিতে তিয়াশার জুড়ি নেই। হুরাইরা এবং হুমায়শার সাথেও তার বেশ ভাব হয়েছিল। যদিও এখন তাদের সাথে খুব একটা ফোনে যোগাযোগ হয় না, তারপরেও তিয়াশা ইয়াদের কাছ থেকে হুরাইরার কিংবা হুমায়শার খবর নিতে ভোলে না। আলমারি থেকে সবুজ পাড় হলুদ রঙের তাঁতের শাড়িটা নিয়ে নিজের গায়ে জড়িয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো তিয়াশা। শাড়িটাই তাকে বেশ লাগছে, পরলে মন্দ লাগবে না ভেবে তিয়াশা সেটা চটজলদি পরে নিল। সাথে সবুজ রঙের ম্যাচিং ব্লাউজ, হালকা কিছু কাঠের গয়না পরে চুলগুলো হাত খোপা করে কাঁধের এক পাশটাই এলিয়ে দিল। এক হাতে ঘড়ি আর অন্য হাতে হলুদ সবুজ মিশিয়ে কিছু চুড়ি পরে নিল সে। ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে চশমাটা পরে একেবারে তৈরি হয়ে নিল। ওরে বাবা, এ তো দেখছিস বিশুদ্ধ বঙ্গ ললনা হয়ে গেছে। পিছন থেকে নাবাদের কণ্ঠস্বর কর্ণকোহর হতেই সেদিকে তাকিয়ে মুচকি হাসল তিয়াশা। আচ্ছা, আমি মাঝে মাঝে একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারি না, কেন বলো তো? কি ব্যাপার? এই যে সবসময় এমন বঙ্গ ললনা হয়ে থাকো, শহরের আধুনিকতার মাঝে বেড়ে উঠেও নিজের মাঝে বাঙালি নারী ভাবটা ফুটিয়ে রাখাটা কিন্তু যেই সেই কথা না। কঠিন কি সেটা? আমি বাঙালি আর আমি আমার নিজের মাঝে সেটাকে ফুটিয়ে তুলতে বেশি পছন্দ করি। আজকাল আমাদের দেশের মেয়েদের মাঝে বঙ্গনারী বলতে যে একটা কথা আছে, সেটা লেশমাত্র খুঁজে পাওয়া যায় না। তারা নিজেদের সংস্কৃতি ছেড়ে ওয়েস্টার্ন ড্রেস পরে ভিনদেশীদের অনুকরণ করতে ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, তা ঠিক, তবে তোমার এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, যদিও আমার চেয়ে ভাইয়া এটাকে বেশি পছন্দ করে। তিয়াশা কিছু বলল না, কিঞ্চিত হাসলো। আচ্ছা, এখন চলো, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা, 1 মিনিট। আবার কি হলো? ওরাও কি আমাদের সাথে সত্যি সত্যি যাচ্ছে? নাবাদ মুখে বিরক্ত ভাব ফুটিয়ে বলল, ভাইয়া যে কেন এই সাইকোটাকে নিতে বলেছে কে জানে। নিচে গিয়ে দেখো, তাহলে বুঝবে আর কি অবস্থা। নাবাদ আর তিয়াশা নিচে নেমে আসতেই মেহরিমা বললেন, ওই তো ওরা চলে এসেছে। আরে বাহ, এটা আমার তিয়াশা, বেশ দেখতে লাগছে তো আমার মেয়েটাকে। মেহরিমার কথা শুনে আর সে এদিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে দিল। তিয়াশা সেটা লক্ষ্য করলেও কিছু না বলে মেহরিমার কাছে গিয়ে দাঁড়ালো। বলল, মামিমা, তোমাদের হয়ে গেছে? এই তো হয়ে গেছে, তোদের জন্যই অপেক্ষা করছিলাম। মামু কোথায়? এই তো মামুনি, আমি এখানে। বলে ইশরাক ইহতিশাম সেদিকে এগিয়ে এলেন। বাহ মামু, তোমাকে তো একেবারে ইয়াং ইয়াং দেখাচ্ছে, কি ব্যাপার? ইয়াং দেখাচ্ছে তাই না রে তিয়াশা? বল যে বুইড়া সার দেখাচ্ছে। দেখ না, দেখ চুলে কেমন কালো কালি লাগিয়েছে। এই দেখছিস তো, যাওয়ার পথে তোর মা কিভাবে আমার মোড়টা নষ্ট করতে চাইছে। এসেছে আমাকে মোড় দেখাতে। বলি, তোমার আবার মোড় কি? হ্যাঁ, সারাদিন তো ধেই ধেই করে নাচো। উফ মামু, থামো, তোমরা এখন ঝগড়া বাঁধবে না প্লিজ। ওহ মিস তিয়াশা, স্যার কি ভুল বলছেন? ম্যাম তো কথাটা একেবারে ঠিক বলেননি। স্যারকে সত্যি অনেক ইয়াং আর হট দেখাচ্ছে।
নাবাদ মাত্র পানির গ্লাসটা মুখে তুলে নিয়েছিল। অরার কথা শুনে সেটা টপ করে হাত হতে ছেড়ে দিল, আর সাথে সাথে পানি মাথায় ঝরে কাশতে শুরু করলো। ইশরাক ইহিতিসাম অরার কথায় প্রচণ্ড খুশি হয়ে বললেন, একবারে সঠিক বলেছ ওরা। এইবারের একটা মানুষ আমার প্রশংসা করতে জানে না। বুড়ো বয়সে। মামিমা চুপ, আর কিছু বলো না। অরার সাথে সাথে মামুর মাথাটাও গেছে। আচ্ছা মিস অরা, আপনি কি এই পোশাকে গ্রামে যাবেন? নাবাদ কিছুটা ভুরু কুঞ্চিত করে অরার দিকে তাকিয়ে বলল। অরা নিজের দিকে একবার ভালো করে দেখে বলল, কোর্স নাবাদ, ড্রেসটা খুব সুন্দর তাই না? আমাকে কেমন লাগছে বলেন তো? মিস অরা, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমরা গ্রামে যাচ্ছি, কোনো হাই সোসাইটির পার্টিতে নয়। আর আপনি এই ধরনের ড্রেস পরে গ্রামে যাওয়ার মতো সুবুদ্ধি কোথা থেকে পেলেন বলুন তো? ইস্তিয়াশা, আপনি অন্তত আমার ড্রেস নিয়ে কিছু বলবেন না। আমি আপনার মতো গেও ভূত হয়ে যেখানে সেখানে যেতে পারবো না। আমি যেমন আছি একদম পারফেক্ট আছি। আর তাছাড়া সেখানে মিস্টার রিয়াদ আছেন, সেখানে আমি কি আর যে সেভাবে যেতে পারি? অরার কথা শুনে নাবাদ হো করে হাসতে গিয়েও চেপে গেল। তারপর 2 কদম এগিয়ে তিশার কানের কাছে গিয়ে বলল, ভাইয়া একেই বেশভূষায় দেখলে যে কি করবে সেটা ভেবেই আমার এখনই হাসি পাচ্ছে। চুপ, একদম চেপে যাও। যা হবার গ্রামে যাওয়ার পরই হবে। আমি ভাবছি গ্রামের মানুষ তাকে দেখে ভুল করে চিড়িয়াখানার জন্তু না মনে করে। বলেই নাবাদ আর তিশা একসাথে হাসলো। ওরা ব্যাপারটা লক্ষ্য করে বলল, এই তোমরা কি নিয়ে হাসছো? না তেমন কিছুই না। না তেমন কিছুই না। বলেই নাবাদ তিয়াশা দুজনেই বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো। কিছুক্ষণ পর ওরাও সেই গাড়িতে এসে বসলো। নাবাদ একবার তিয়াশার দিকে তাকিয়ে মলিন হাসি দিয়ে বলল, হয়ে গেল। কথা না বাড়িয়ে গাড়ি ছাড়ো। আর ওরা আমাদের গাড়িতে এসেছেন ভালো কথা, তবে আপনার মুখটা একটু বন্ধ রাখবেন। তুমি আমাকে অপমান করতে চাইছো? সেটার বুঝার ক্ষমতা আছে বুঝি। ওরা আর কথা বাড়ালো না। সে এমনিতেই তিয়াশাকে খুব একটা পছন্দ করে না। ইয়াদকে নিয়ে যখনই সে কিছু বলে তখনই তিয়াশা তাকে বাধা দেয়। এমন একটা ভাব করে যেন ইয়াদ তার একার সম্পত্তি। তাছাড়া অনেক প্রতিরক্ষার পর সে ইয়াদের কাছাকাছি যেতে পারছে। তাই এখন তিয়াশার সাথে কথা বাড়িয়ে তার মুড খারাপ করে লাভ নেই। চৈত্রের কাঠফাটা রোদ্দুর, মাথার উপর সূর্যের প্রখরতা ক্রমশ বেড়ে চলেছে। বেলা যত গড়িয়ে আসছে রোদের উত্তাপ যেন ততই বৃদ্ধি পাচ্ছে। রাস্তা পেরিয়ে ধান ক্ষেতের আইল ধরে বাড়ির দিকে পা চালিয়ে যাচ্ছে হুরাইরা। রাস্তা দিয়ে হেঁটে বাড়ির পথে যেতে বেশ খানিকটা সময় লাগবে, তাই সে এই রাস্তাটা ধরল। কোচিং থেকে ফিরতে আজ তার একটু বেশি দেরি হয়ে গেছে। এখন যত দ্রুত সম্ভব তাকে ক্ষেতের আল ধরে পা চালিয়ে দ্রুত বাড়ি যেতে হবে। বেশ খানিকটা পথ এগিয়ে এসে হুরাইরা দেখল রাস্তার কাছাকাছি তালগাছের নিচে কেউ একজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আরও কিছুটা পথ এগিয়ে এসে দেখল আবরার এক পা সাইকেলের হ্যান্ডেলে, অন্য পা মাটিতে রেখে দাঁড়িয়ে আছে। তাকে দেখে হুরাইরা বুঝতে অসুবিধা হলো না যে সে এতক্ষণ ধরে তার অপেক্ষাতেই ছিল। আবরার হুরাইরাকে তার দিকে এগিয়ে আসতে দেখে কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো। তার মুখের অভিব্যক্তি দেখে হুরাইরার বুঝতে দেরি হলো না যে সে তাকে কিছু বলতে চায়। ব্যাপারটা বুঝতে পেরে লম্বা একটা শ্বাস ছেড়ে হুরাইরা আবার নিজের পথে হাঁটা লাগায়। আবরার তাকে চলে যেতে দেখে পিছন থেকে ডেকে বলল, হুরাইরা, হুরাইরা একবার দাঁড়া, আমি বেশি সময় নিব না। আবরারের কথায় থমকে দাঁড়ায় সে। মুখে একরাশ বিরক্তি ভাব নিয়ে তাকাতে আবরার চোখ নিচু করে ফেলল। হুরাইরা ঘুরে দাঁড়াতে সে একবার আর চোখে তাকে দেখে আবার মাথা নত করে ফেলল। বলল, হুরাইরা, আমার তো তোর সাথে কয়েকটা কথা ছিল। আপনার আমার সাথে কি কথা থাকতে পারে আরবার ভাই? না মানে দেখেন, আপনার সাথে এই ভর দুপুরে রাস্তায় দাঁড়িয়ে কথা বলার মতন সময় আমার নেই, তাই কি বলবেন তাড়াতাড়ি বলুন। হুরাইরা, আমি তো তোকে। আবরারের কথা শেষ করার আগেই হুরাইরা তার দিকে ভুরু কুটি করে তাকালো। হুরাইরার এমন চাহনি দেখে কিছুটা দমে গেল সে। ভয়ে ভয়ে একটা শুকনো ঢোক গিলে অসহায় দৃষ্টিতে হুরাইরার দিকে তাকিয়ে বলল,
হুরাইরা, তুই তো জানিস আমি তোকে উফ, আরবার ভাই কি মেয়েদের মতন কাচুমুচু করে কথা বলছেন। যা বলবেন সেটা সোজাসুজিভাবে বলুন। আর হ্যাঁ, আমি জানি আপনি আমাকে কি বলতে চাচ্ছেন। দেখুন আরবার ভাই। হুরাইরা আর কিছু বলার আগেই আবরার পিছন থেকে হাত বের করে হুরাইরার সম্মুখে ধরল। হুরাইরা লক্ষ্য করলো আবরারের হাতে একটা বাবুই পাখির বাসা, তাতে দুটো বাবুই পাখির ছানা মুখ বের করে কিচিরমিচির ডাকছে। ছানাগুলো এখনো উঠতে শেখেনি, সবে গায়ে পালক গজিয়েছে। দেখে খুশিতে হুরাইরার চোখ চকচক করে উঠল। এটা তোর জন্য। কাপা কাপা হস্তে হুরাইরার দিকে এগিয়ে দিল আবরার। হুরাইরা নিজেকে কিছুটা সামলে নিয়ে গম্ভীরভাবে বলল, কোথায় পেলেন এটা? শাপলা পুকুর পাড়ে বড় বড় তাল গাছগুলো আছে না, সেখান দিয়ে যাচ্ছিলাম, দেখি যে গাছের গোড়ায় একটা বাসা পড়ে আছে। বাতাসে হয়তো ছিঁড়ে পড়ে গিয়েছে, উঠে দেখি তাতে দুটো ছানাও আছে, তাই তোর জন্য নিয়ে এলাম। এনান সেদিন বলেছিল তুই নাকি। ওহ, তাই বুঝি? আপনি গাছ হতে পেরে নিয়ে এলেন, মিথ্যা কেন বললেন? আবরার ধরা খেয়ে লজ্জায় মাথা চুলকালো। হুরাইরা সেদিকে পাত্তা না দিয়ে বলল, আচ্ছা, এত উঁচুতে উঠলেন কি করে? উঠেছি, তোর জন্য আমি সব কিছু করতে পারি। কিন্তু এটা আমি এখন কি করে বাড়ি নিয়ে যাব? কেন, হাতে করে নিবি? আরে না, উনি যদি দেখে তবে তো আমাকে আর আস্ত রাখবে না। হুরাইরা, তোকে কিছু বলার ছিল। ভয়ে ভয়ে বলল আবরার। তার বুক ডিপ ডিপ করছে, বারবার গলা শুকিয়ে আসে। সে কিছুতেই হুরাইরাকে তার মনের কথা বলতে সক্ষম হচ্ছে না। তবুও সাহস করে আবরার হুরাইরার নাম ধরে ডাকলো। হুরাইরা শোন, তোকে। এখন আর সময় নেই আরবার ভাই, পরে কথা হবে, আমি আসছি। আবরার হুরাইরাকে আটকাতে চেয়েও পারল না। তার অন্তঃকরণে প্রণয়ের বহিঃশিখার বলয় প্রবল বেগে জ্বলতে শুরু করেছে, যার উত্তাপ সমস্ত হৃদয় জুড়ে প্রবাহিত হচ্ছে। হুরাইরা চলে যাওয়ায় কিছু সময় পর পর্যন্ত আবরার সেখানে দাঁড়িয়ে থাকলো। আজও তার মনের কথাটাকে হুরাইরাকে জানানো হয়নি। সে জানে না যখনই হুরাইরা তার সামনে আসে তখনই কেন সব কিছু কেমন অগুছালো হয়ে যায়। এই মেয়েটিকে সে প্রচণ্ড রকমের ভালোবাসে, কিন্তু ভয়ে আজও তাকে নিজের ভালোবাসার কথাটা জানিয়ে উঠতে পারেনি। হুরাইরাদের বাড়ি থেকে কিছুটা দূরেই আবরারদের বাড়ি। হুরাইরাকে সে মাধ্যমিক পড়াকালীন সময় থেকে পছন্দ করত, অথচ ভালো লাগার কথাটা সে আজও বলতে পারেনি। সে স্বাভাবিকভাবেই একটু লাজুক প্রকৃতির, যার কারণে নিজের মনের কোণে থাকা হুরাইরার প্রতি সুপ্ত ভালোবাসাটা আজও প্রকাশ করা হয়নি। সে চায় হুরাইরা বুঝুক তাকে, তার অপ্রকাশিত ভালোবাসা অনুভব করুক, কিন্তু হুরাইরা কি সেটা কখনো বুঝতে পারবে? ভেবে ভেবে একটা প্রশান্ত নিঃশ্বাস ছাড়ে আবরার। বাড়ি ফিরে সোজা নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল হুরাইরা। ওড়নার আড়াল থেকে চুপি চুপি বাবুই পাখির বাসাটা বের করে তার ঘরের বারান্দায় এক কোণে নিয়ে লুকিয়ে রাখল। বহুদিনের শখটা আজ পূর্ণ হয়েছে, তাই সে কিছুতেই বাবুই পাখি এবং বাসা দুটো কোনোটাই সে কারোর হাতে পড়তে দেবে না। নিজের ঘরে লুকিয়ে রেখেই পাখিগুলোকে সে বড় করবে বলে স্থির করল। অথচ সে জানে না একজোড়া চোখ সর্বক্ষণ তার উপর দৃষ্টি নিবদ্ধ করে রাখে। সেই দৃষ্টিকে ফাঁকি দেওয়ার অভিপ্রায় এখনো পর্যন্ত এই 16 বছর বয়সীর শোর সিঁড়িটির হয়ে ওঠেনি। আজ দিন দিনেক একের বেশি হবে হুরাইরা ইয়াদের মুখোমুখি হচ্ছে না। অনেকটা ইচ্ছে করে ইয়াদের কাছ থেকে নিজেকে আড়াল করে রেখেছে হুরাইরা। নিজেকে গুটিয়ে নিয়েছে একটা নিজস্ব গণ্ডিতে। তার প্রতি ইয়াদের অবহেলাপূর্ণ অধিকার বোধটা দিন দিন অসহনীয় হয়ে উঠেছে। যেখানে ভালোবাসার শব্দটা অনুপস্থিত সেখানে অধিকার বোধটা বড্ড বেশি বেমানান। ইয়াদের প্রতি তার মনে প্রচণ্ড অভিমান জমেছে, যেটা তাকে না চাইতে ইয়াদের কাছ থেকে শতজন দূরে সরিয়ে নিয়েছে। অভিমান বস্তুটাই বড্ড অভিমানী। ব্যক্তি কিংবা বস্তু বেঁধে সেটার
ধরন সম্পূর্ণ আলাদা হয়ে ওঠে। সময়ের সাথে পাল্লা দিয়ে অভিমান বস্তুটি ক্রমশ বাড়তে থাকে। ইয়াদের প্রতি ছোট্ট ছোট অভিমানগুলো জমতে জমতে কখন যে পাহাড় সমান হয়ে উঠে তা হুরায়রা নিজেও বুঝতে পারেনি। না হয় যাকে না দেখে সে এক মুহূর্ত থাকতে পারতো না, যার সাথে কথা না বললে দিনটাই তার খারাপ যেত, অথচ আজ 3 দিন ধরে সে কিনা তারই ধরা ছোঁয়ার বাহিরে আছে। ঘর থেকে বেরোতে ইয়াদের মুখোমুখি হলো হুরায়রা। এই কয়েকদিন তাদের মধ্যে কিঞ্চিত পরিমাণের দেখা সাক্ষাৎ হয়নি। হুরায়রাকে দেখে ইয়াদের বুকের ভিতরটা কেমন মুচড়ে উঠল। সে যেন এই মহানন্দ্রক্ষণেরই অপেক্ষায় ছিল, তবে সেটা হুরায়রার সম্মুখে প্রকাশ করল না। নিজের মধ্যে স্বাভাবিকতা ধরে রেখে বলল, কিরে হুরমতি, এই কয়দিনে যে তোর টিকিটুকুও দেখা যায়নি। আমায় দেখা দিবি না বলে কি অনশন করেছিলি? ইয়াদের কথায় কোনো জবাব সে করবে না বলে ঠিক করলো। নিজের মধ্যে কঠিনতা ধরে রাখতে সে ডান হাতের বৃদ্ধ আঙুল দিয়ে বাঁ হাতের তর্জনী খুঁটতে লাগলো। ইয়াদ সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা দীর্ঘশ্বাস ফেলল, যেটা একেবারেই হুরায়রার নজর এড়িয়ে গেল না। ইয়াদের দীর্ঘশ্বাস কানে লাগতেই হুরায়রার ভিতরটা কেঁপে উঠল। জমে থাকা অভিমানগুলো খুব করে চাইল গলে যেতে, কিন্তু না, হুরায়রা এত সহজে গলে যাবে না। তাই সে নিজেকে ধাতস্থ রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। ইয়াদ হুরায়রার কাছ থেকে কোনো প্রকার জবাব না পেয়ে বলল,